তাহলে প্রপার্টিস অফ কোলয়েডসের মধ্যে কি কি পড়ছে? প্রপার্টিস অফ কোলয়েডসের মধ্যে পড়ছে হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস, অপটিক্যাল প্রপার্টিস, কাইনেটিক প্রপার্টিস আর ইলেকট্রিক্যাল প্রপার্টিস। আগে থাকতে একটু বলেই রাখি তোমাদেরকে যে কি কি পড়তে হবে এর মধ্যে থেকে। ইলেকট্রিক্যাল প্রপার্টিস হচ্ছে দু রকমের আছে। ইলেকট্রিক্যাল প্রপার্টিস দু রকমের আছে, কি কি স্যার? একটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস, সোজা প্রসেস, একদম কোনো চাপ নেই এগুলো নিয়ে। ইলেকট্রোফোরেসিস একটা প্রসেস, আরেকটা হচ্ছে ইলেকট্রো অসমোসিস। এবার কিছু কিছু বইতে বিভিন্ন রকমভাবে ডিভাইড করা থাকে, আলটিমেটলি দিনের শেষে গিয়ে ব্যাপারটা একই দাঁড়ায়, ইলেকট্রো অসমোসিস। ঠিক আছে? আচ্ছা, কাইনেটিক প্রপার্টির মধ্যে একটাই আছে, কি স্যার সেটা? দ্যাট ইজ ব্রাউনিয়ান মুভমেন্ট। যারা বায়োলজিতে আমরা পড়েছি অলরেডি জানি এটা। ব্রাউনিয়ান মুভমেন্ট আমাদের ক্লাস 11এও ছিল, কাইনেটিক থিওরি অফ গ্যাসেসে। ব্রাউনিয়ান মুভমেন্ট, দ্যাট ইজ কাইনেটিক প্রপার্টি। অপটিক্যাল প্রপার্টিও একটাই আমাদের পড়তে হবে, দ্যাট ইজ টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট। আর সত্যি কথা যদি বলি, এই দুটোই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রাউনিয়ান মুভমেন্ট, টিন্ডাল এফেক্ট থেকে কমন কোশ্চেন। ঠিক আছে? আর ফিজিক্যাল, ফিজিক্যালের মধ্যে কালার, শেপ, ডেনসিটি, ভিসকোসিটি, পাওয়ার অফ অ্যাডজর্পশন, এটা একটা ভালো পয়েন্ট। পাওয়ার অফ অ্যাডজর্পশন আমরা অলরেডি পড়েছি এটা। আর এটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। তাহলে আমি কি কি বললাম? কালার, শেপ অ্যান্ড সাইজ। কার শেপ অ্যান্ড সাইজ? কার? স্যার কোলয়েডাল পার্টিকেলের। ডেনসিটি অ্যান্ড ভিসকোসিটি, পাওয়ার অফ অ্যাডজর্পশন অ্যান্ড কলিগেটিভ প্রপার্টিস। কোনো ডাউট আছে এখান থেকে? না স্যার। তাহলে আমি প্রথমেই তোমাদের ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে আলোচনাটা শুরু করছি। বলি ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে খুব একটা ডিটেলড কিছু লাগে না, একটা ওভারভিউ লাগে জাস্ট আমাদের। যা কোশ্চেন আসবে তোমাদের এই দুটো থেকে আসবে। কোশ্চেন যা আসার এই টিন্ডাল এফেক্ট আর ব্রাউনিয়ান মুভমেন্ট থেকেই দেবে। আর তোমার তো মেনশনও করে দিচ্ছে দেখতে পাচ্ছি, টিন্ডাল এফেক্ট, ব্রাউনিয়ান মুভমেন্ট আর ইলেকট্রোফোরেসিস। ওরা তো এটাও বলেনি, আমরা করে নেব। কারণ যেহেতু ওরা বলেছে প্রপার্টিস অফ কোলয়েডস, তখন এটা দিলেও দিতে পারে। সো ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে কি কি পড়ছে বললাম তাহলে? কি বললাম? পাঁচটা আছে। কালার, শেপ অ্যান্ড সাইজ অফ কোলয়েডাল পার্টিকেলস, ডেনসিটি অ্যান্ড ভিসকোসিটি, প্রেশার, আর এটা প্রেশার না, পাওয়ার অফ অ্যাডজর্পশন আর কলিগেটিভ প্রপার্টিস। ঠিক আছে? সো লেট মি স্টার্ট উইথ কালার। কালার দিয়ে শুরু করছি। পেজ নাম্বার পেয়েছো কালারের এই প্রপার্টির? 453। 453, ঠিক আছে? আচ্ছা দেখো তো স্যার, কোলয়েডাল পার্টিকেলের কালার কি হয় বা কোলয়েডের কালার কি হয়? দেখো এইটা আমি তুমি মানে ডেফিনেটলি বলতে পারবো না যে কোন কোলয়েডের কালার কীরকম হয়। এটা ডিপেন্ড করছে লাইটের ওয়েভ লেংথের উপরে। বাট স্টিল কিছু কিছু সলের বা কিছু কিছু কোলয়েডের পার্টিকুলার কালার আছে। যেমন এই যে গোল্ড সল নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। সো গোল্ড সল ইজ অলওয়েজ রেড। গোল্ড সল ইজ অলওয়েজ রেড। ঠিক আছে? কিন্তু একটা প্রপার্টি আছে যেটাকে আমরা বলি হচ্ছে কোয়াগুলেশন। ডিউ টু কোয়াগুলেশন কি হয় জানো তো? এই গোল্ড সলের যে ন্যাচারাল কালারটা থাকে না, রেড থেকে ব্লুতে কনভার্ট হয়ে যায়। রেড থেকে ব্লুতে কনভার্ট হয়ে যায় ডিউ টু কোয়াগুলেশন। আবার সেখানেও একটা প্রসেস আছে, উই উইল প্রিভেন্ট দিস কালার ট্রান্সফরমেশন অফ গোল্ড সল। সেটাও একটা প্রসেস, যে স্যার এই যে রেড থেকে ব্লু হয়ে যাচ্ছে সেটাকেও আমরা প্রিভেন্ট করব বাই অ্যাডিং সাম সাবস্টেন্সেস এক্সটার্নালি, যেগুলোকে বলা হয় প্রোটেক্টিভ কোলয়েডস। আর প্রোটেক্টিভ এখন বলবো না এত গল্প, পরে আর বুঝতে পারবে না তাহলে। সো কালার, কালার অফ colloidal particles depend on the wavelength of the radiation scattered by the particles in the visible region. এটা পুরোপুরি ওয়েভলেংথের উপর ডিপেন্ড করে, যার সঙ্গে আমার তোমার কোনো সম্পর্ক নেই। which in turn depends on the size of the colloidal particles. colloidal পার্টিকেলের যে সাইজটা হবে তার উপরে ওয়েভলেংথটা ডিপেন্ড করছে, আর সেই ওয়েভলেংথের উপর ডিপেন্ড করে যে কালারটা কীরকম হবে। এটা আমি তুমি বলতে পারবো না। ঠিক আছে? এইবার বলছে কোলয়েডাল পার্টিকেলের সাইজ যেহেতু 10⁻⁻7 থেকে 10⁻⁴ সেন্টিমিটারের মধ্যে লাই করে, মানে সমস্ত কোলয়েডের ক্ষেত্রে সমস্ত পার্টিকেল সেম সাইজের হবে না। কি বলছি বুঝতে পারছো? ধরো গোল্ড সলের সাইজ যেরকম হবে পার্টিকেলগুলোর, সালফার সলে কি সেম হবে? নো, এরকম কোনো নিয়ম তো নেই। সাইজগুলো ভ্যারি করবে, তাই অবভিয়াসলি ওয়েভলেংথটাও ভ্যারি করবে, ওয়েভলেংথ অফ স্ক্যাটারিং। তো ওয়েভলেংথ ভ্যারি করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি লাইটটা ভ্যারি করে যাবে। বুঝতে পারলাম? তো এক্সাম্পল কি বলছে?
gold sol is red, but with the increase in particle size its color changes to blue. আর এই ইনক্রিজ ইন পার্টিকেল সাইজ মানে কি, ওরা আস্তে আস্তে কোয়াগুলেট করতে থাকে। তো কোয়াগুলেট করলে অটোমেটিক্যালি পার্টিকেলের সাইজ বেড়ে যাবে, তখন কিন্তু ওয়েভলেংথটা চেঞ্জ হয়ে যায়, ওটা রেড থেকে ব্লু হয়ে যাচ্ছে। পরে আমরা এটা প্রিভেনশনটাও শিখবো। তাহলে বোঝা গেল। তাহলে আমাকে একবারে উত্তর দাও যে স্যার কালার কিসের উপর ডিপেন্ড করে। স্যার অ্যাকচুয়ালি কালার ডিপেন্ডস অন দ্য ওয়েভলেংথ অফ দ্য লাইট স্ক্যাটার্ড বাই দ্য পার্টিকেলস। আর স্যার পার্টিকেল কীরকম লাইট ওয়েভলেংথ স্ক্যাটার করবে সেটা ডিপেন্ড করছে পার্টিকেলের সাইজের উপরে। পার্টিকেলের সাইজ যত বড় হবে তত বেশি ওয়েভলেংথের ওয়েভ স্ক্যাটার্ড হবে, পার্টিকেলের সাইজ যত ছোট হবে তত কম ওয়েভলেংথে। এখন কথা হলো যে গোল্ড সল প্রথমে রেড লাইট রেড কালারের হয়, বাট ওটার তো একটা কোয়াগুলেশনের একটা টেন্ডেন্সি আছে, বাট সো উইথ পাসিং টাইম ওর কালারটা রেড থেকে ব্লুতে কনভার্ট হয়ে যায়। বোঝা গেল? তার মানে বেসিক্যালি কালারটা ডিপেন্ড করছে কোলয়েডের পার্টিকেলের উপরে। নেক্সট সেকেন্ড পয়েন্ট, শেপ অ্যান্ড সাইজ, ফালতু পয়েন্ট। কারণ কোলয়েড পার্টিকেলের অ্যাকচুয়ালি কোনো ডেফিনিট শেপ হয় না। দেখো লেখা রয়েছে কোলয়েডাল পার্টিকেলস ডু নট হ্যাভ আ ডেফিনিট সাইজ। এবার কি কি শেপ হতে পারে স্যার এগুলোর? স্ফেরিক্যাল হতে পারে, রড লাইক হতে পারে, ডিস্ক লাইক হতে পারে, কত হতে পারে, কোনো ডেফিনিট কিছু নেই কিন্তু। হাউ এভার সে যাই হয়ে যাক না কেন শেপটা, রেঞ্জটা যেন কখনো 10⁻⁻7 থেকে 10⁻⁻4 সেন্টিমিটারের বাইরে না বেরিয়ে যায়। বুঝতে পেরেছি কি? ওকে, হ্যাঁ সো নাও হ্যাঁ স্যার। নাও কামিং টু দিস পার্ট, ডেনসিটি অ্যান্ড ভিসকোসিটি। আচ্ছা, এটা কথা একটু বলে রাখি, এই 11দের এখন ভিসকোসিটি পড়াচ্ছি। তোমরা কি ভিসকোসিটি জিনিসটা জানো? ভিসকোসিটি জানো তো? স্যার ভিসকোসিটি আমরা তো জানি ফ্লুইডের দু রকমের ফ্লো হয়, একটা হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো আর একটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। স্ট্রিমলাইন ফ্লো মানে যখন একটা একটা ধরো জল, এক বালতি জল ছিটিয়ে দিলে তো ওই জলের কিন্তু অনেকগুলো লেয়ার থাকবে, তাই না? দোজ লেয়ার্স আর অ্যাকচুয়ালি নোন অ্যাজ স্ট্রিম লাইন্স। তো জলের একটা লেয়ার আরেকটা লেয়ারকে, বা কোনো একটা লিকুইডের বা কোনো একটা ফ্লুইডের, সে লিকুইড হোক বা গ্যাস হোক, একটা লেয়ার আরেকটা লেয়ারের রিলেটিভ মোশনকে যে অপোজ করে, ওই অপোজিশনটাকেই বলা হয় হচ্ছে ভিসকোসিটি। সো সামহাউ ভিসকোসিটি ইজ সামহাউ সিমিলার টু ফ্রিকশন। সিমিলারিটিটা কি স্যার? মেন সিমিলারিটি হচ্ছে যে ফ্রিকশনে যদি কোনো মুভমেন্ট না হয়, ধরো ঘরের একটা আলমারিকে তোমরা ঘরের মধ্যে স্ট্যাটিক রেখে দিয়েছো, তাহলে দেয়ার ইজ নো ফ্রিকশন। বাট ওয়েন ইউ আর ট্রাইং টু মুভ দ্যাট আলমিরা, দেন ফ্রিকশন কামস ইন টু প্লেস। সো whenever there is a motion or an object tends to move, then only friction comes into place. ঠিক আছে? ভিসকোসিটিও সেরম ব্যাপার। এক বালতি জল ফেলে রেখেছো, মানে পড়ে রয়েছে চুপচাপ, কিচ্ছু কোনো ভিসকোসিটি কিচ্ছু নেই। যেই জলের লেয়ারগুলো মুভ করতে আরম্ভ করবে তখন ওদের মধ্যে ইন্টারনাল ফ্রিকশন কাজ করবে, and that will be known as viscosity. That's why viscosity is also known as internal friction of liquids বা fluids. ঠিক আছে? এবার দেখো ফার্স্ট পয়েন্ট লেখা রয়েছে অ্যাবাউট লায়োফোবিক কোলয়েডস। বলছে দিস প্রপার্টিজ ওবে দ্য ল অফ মিক্সচার। ঠিক আছে? সেকেন্ড পয়েন্টে লেখা রয়েছে লায়োফিলিক কোলয়েডসের ক্ষেত্রে ডেনসিটি ল অফ মিক্সচারকে মেনে চলে না। স্যার এই ব্যাপারটা কি? ধরো এরকম হলো কোনো একটা সাবস্টেন্স, ভালো করে বুঝবে, একটা সেকেন্ড। কোনো একটা সাবস্টেন্স, ধরো একটা পার্টিকেল 1 P1 আর এটা পার্টিকেল 2। এবার এদের যে ডেনসিটি আছে, ঠিক আছে, তো এটা যে ডেনসিটি আছে আর এটা যে ডেনসিটি আছে, দুটোকে নিয়ে যদি আমরা মিক্স করে একটা সাবস্টেন্স বানাই which is the combination of P1 and P2, তাহলে ধরি এটা ডেনসিটি D1, এটা ডেনসিটি D2, the density of this mixture will be nothing but the sum of these two individual densities. আর ভিসকোসিটি তো সেম ব্যাপার। দিস ইজ ইন কেস অফ লায়োফোবিক কোলয়েড। আর লায়োফোবিক কোলয়েড এটা খুব বেশি করে এই জন্যই হয় কারণ লায়োফোবিক কোলয়েড হোল্ডস দ্য টেন্ডেন্সি টু বি কোয়াগুলেটেড। তো যেটা তাড়াতাড়ি কোয়াগুলেট হতে চায় তার মধ্যে তারা এই ল অফ মিক্সচারটাকে কিন্তু ওবে করে। তো কি লিখেছে? ডেনসিটি অ্যান্ড ভিসকোসিটি of a lyophobic colloid are equal to the sum of individual properties of the dispersion medium and dispersed phase of the colloidal system.
However, in some cases, these properties of lyophobic salt are identical to those of dispersion medium. স্যার এটা কি বললো বুঝলাম না। বলছি, দেখো, বলছে কি এই ধরো ডিসপারশন মিডিয়াম আর তার মধ্যে ডিসপার্সড ফেস পার্টিকেলগুলো রয়েছে, তো এবার এদের ডেনসিটি আর এদের মানে লিকুইডের ডেনসিটিটা বা ডিসপারশন মিডিয়ামের ডেনসিটিটা অ্যাড করে যে ডেনসিটিটা হবে, দ্যাট উইল বি দ্য ডেনসিটি অফ দ্য মিক্সচার। ঠিক, ধরো এটা হচ্ছে ডেনসিটি অফ দ্য ফ্লুইড অ্যান্ড দিস ইজ দ্য ডেনসিটি অফ দ্য ডিসপার্সড ফেস পার্টিকেলস। এবার ডিসপার্সড ফেস পার্টিকেলগুলোর অ্যামাউন্ট ডিসপারশন মিডিয়ামের রেসপেক্টে তো অনেক কমই হয়, তাই না? সলভেন্ট মানে কি, যেটা অ্যামাউন্টে বেশি থাকে। তো সেক্ষেত্রে কি আমি চাইলে এটার ডেনসিটিকে নেগলেক্ট করতে পারি? হ্যাঁ। তো সেক্ষেত্রে কিন্তু ডি উইল বি নিয়ারলি ইকুয়ালস টু ডি1। তার মানেটা কি, দ্য ডেনসিটি অফ দ্য ডিসপারশন মিডিয়াম সামহাউ উইল বি ইকুয়াল টু দ্য ডেনসিটি অফ দ্য মিক্সচার, কারণ এতটাই বেশি ওটা। ডিসপার্সড ফেস পার্টিকেলের ডেনসিটিটাকে আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারি বা নেগলেক্ট করতে পারি। অ্যান্ড সেম গোজ টু ভিসকোসিটি, একই জিনিস। কার কার ক্ষেত্রে হতে পারে এগুলো? লায়োফোবিক কারা কারা হয়? গোল্ড সল, সালফার সল, এগুলো। ঠিক আছে, বাট হোয়াট অ্যাবাউট লায়োফিলিক কোলয়েডস? প্রথমেই বলে দেওয়া হচ্ছে লায়োফিলিক কোলয়েডস কিন্তু একেবারেই ডেনসিটি, মানে ওর ডেনসিটি কিন্তু একেবারেই ল অফ মিক্সচারকে ওবে করে না। The density of lyophilic colloids do not obey the law of mixture. This is because in most of the cases, the volume of the lyophilic colloids is reduced due to strong affinity between the dispersion medium and the dispersed phase. যেহেতু আমরা জানি যে ডিসপারশন মিডিয়াম আর ডিসপার্স ফেজের মধ্যে একটা স্ট্রং অ্যাফিনিটি কাজ করে, তো ভলিউমটা না রিডিউস হয়ে যায়। তো যেই ভলিউম রিডিউস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওদের ডেনসিটির একটা ভ্যারিয়েশন চলে আসে, তাই সাম করে আর আসে না ওটা। হলো, লায়োফিলিক সল্টস হ্যাভ মাচ হায়ার ভিসকোসিটিস দেন দ্যাট অফ দ্য ডিসপারশন মিডিয়াম। স্যার এটা আবার কি বললো? এই যে ফর্মুলাটা আমি বলেছিলাম যে মিক্সচারের ডেনসিটিটা ডি1 আর ডি2কে অ্যাড করে পাওয়া যাচ্ছে, ওয়েল এখানটায় যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউ ক্যানট নেগলেক্ট দ্য ডেনসিটি অফ ডিসপার্সড ফেস পার্টিকেল। তাই তোমাদের যদি মনে হয় স্যার ডিসপারশন মিডিয়ামের ডেনসিটিটা মিক্সচারের ডেনসিটির সঙ্গে ইকুয়াল হবে, নো, দ্যাটস নট কারেক্ট, বিকজ ডিসপারশন মিডিয়ামের ডেনসিটিটা অনেক কম হয় কার থেকে? মিক্সচারের থেকে। ব্যাস, দ্যাটস ইট। তাহলে এখনো পর্যন্ত আমরা তিনটে পয়েন্ট পড়লাম। ফার্স্ট পয়েন্ট পড়েছি কালার, যেটা পার্টিকেলের সাইজের উপর ডিপেন্ড করে, মানে কি ওয়েভলেংথ স্ক্যাটার করছে তার উপর ডিপেন্ড করে। সেকেন্ড হচ্ছে শেপ অ্যান্ড সাইজ, কোনো পার্টিকুলার শেপ বা সাইজ তো নেই, বাট রেঞ্জটা যেন কখনোই 10⁻⁷ থেকে 10⁻⁴ সেন্টিমিটারের বাইরে না বেরিয়ে যায়। লায়োফোবিক কোলয়েডসগুলো, এবার আসছি আর আমরা ডেনসিটি অ্যান্ড ভিসকোসিটির মধ্যে। লায়োফোবিক কোলয়েডগুলো ডেনসিটি অ্যান্ড ভিসকোসিটি ল অফ মিক্সচারকে ওবে করে, বাট লায়োফিলিক কোলয়েড সেটা করে না। একদম পাতি কথা। বুঝতে পেরেছো কি না? হয়েছে? হ্যাঁ। নেক্সট। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। তারপরে যে লায়োফিলিকের কথাটা বলে না, ভলিউমটা কমে যায়, হ্যাঁ, তো ওইটা কি করে কমে স্যার? যখন যদি তোমার ডিসপার্সড ডিসপারশন মিডিয়ামে ডিসপার্সড ফেস পার্টিকেলগুলো ছড়িয়ে যেতে থাকে, তাহলে তুমি সামহাউ ইউ আর এগ্রিং উইথ দ্য ফ্যাক্ট দ্যাট স্যার ডিসপার্সড ফেস পার্টিকেলস আর অকুপাইং দ্য ডিসপারশন মিডিয়াম। তো তোমাকে যদি আমি এইটা জিজ্ঞেস করি যে তার মানে পিওর ডিসপারশন মিডিয়াম আর কয়টুকু পড়ে রয়েছে? স্যার অনেকটাই কমে গেছে। সো আই এম টকিং অ্যাবাউট, তুমি ভাবছো যে স্যার টোটাল মিক্সচারের ভলিউম কী করে কমলো? নো, আই এম নট টকিং অ্যাবাউট দ্য টোটাল মিক্সচার, আই এম টকিং অ্যাবাউট দ্য ভলিউম অফ দ্য ডিসপারশন মিডিয়াম অনলি। তোমাকে যদি আজ জলের মধ্যে চিনি মিশিয়ে দিই, একটা মিনিট, হ্যাঁ, যদি জলের মধ্যে চিনি মিশিয়ে দিই, তো স্যার জলের মধ্যে চিনির পার্টিকেলগুলো তো, সুগার পার্টিকেলগুলো তো ছড়িয়ে গেছে, তখন পিওর পার্ট খুব কমই পড়ে থাকে, তাই না? তখন আমরা বলতে পারি যে ভলিউম অফ ওয়াটার হ্যাজ রিডিউস। তুমি বলবে না স্যার কোথায় রিডিউস হলো, ভলিউম কি কমে নাকি? ওটা বলছি না, কিন্তু পিওর পোর্শন তো খুব কম পড়ে রয়েছে। আর বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, কোনো ডাউট থাকলে বলো। না স্যার, নেই আর। ওকে, আচ্ছা, নেক্সট। এরপর আসছে পাওয়ার অফ অ্যাবজর্পশন। দেখো, অলরেডি আমরা অ্যাবজর্পশন জিনিসটা কিন্তু একটা জিনিস পড়েছি, যে স্যার প্রথমেই পড়ানো হয়েছিল
যে অ্যাডসর্পশন ইজ আ সারফেস ফেনোমেনন। একটা মিনিট। হ্যাঁ, যেটা বলছিলাম যে অ্যাডসর্পশন ইজ এ সারফেস ফেনোমেনন। তো আমি কি দিয়ে পড়েছিলাম ওটা? মিথিলিন ব্লু এর দুটো সলিউশন দিয়েছিলাম, মিথিলিন ব্লু এ অ্যান্ড মিথিলিন ব্লু বি, মানে দুখানা আলাদা সলিউশন নিয়েছিলাম। নিয়ে একটার মধ্যে আমরা শুধু অ্যাক্টিভেটেড চারকোল ফেলেছিলাম, আরেকটার মধ্যে আমরা ফাইনলি ডিভাইডেড অ্যাক্টিভেটেড চারকোল ফেলেছিলাম, যার ফলে দেখা গেছিল যেখানটায় আমরা অ্যাক্টিভেটেড চারকোলকে ফাইনলি ডিভাইড করেছি সেখানটায় কি হয়েছে, অ্যাডসর্পশনটা বেশি হয়েছে আর মিথিলিন ব্লু এর কালারটা আরও বেশি পেল হয়ে গেছে। স্যার কেন এরকম হয়েছিল? এরকম হয়েছিল কারণ যত ফাইনলি ডিভাইড করব তত কিন্তু চারকোলের সারফেস এরিয়াটা বাড়বে। সো উইথ ইনক্রিজ ইন সারফেস এরিয়া অ্যাডসর্পশন ইনক্রিজেস। এবার ধরো এরকম হলো কোনো একটা সল্ট প্রডিউস করো। সল্ট কী করে তৈরি হয় স্যার? সল্ট প্রডিউস হয় হচ্ছে লিকুইডের মধ্যে সলিড সাবস্টেন্স ফেলে, ঠিক আছে? দিস ইজ অলসো অ্যান অ্যাডসর্পশন ফেনোমেনন বেসিক্যালি। কারণ কি, যখন সল্টটা প্রডিউস হচ্ছে ওই সলিডের গায়ে তো লিকুইড পার্টিকেলগুলো লেগে থাকবে। স্যার লিকুইডটা তো ডিসপারশন মিডিয়াম, ইয়েস। তো ডিসপারশন মিডিয়ামের মধ্যে ডিসপার্স ফেস পার্টিকেল ফেলছো, তো ডিসপার্স ফেস পার্টিকেলের চারদিকে ডিসপারশন মিডিয়ামগুলো লেগে যাবে না? হ্যাঁ স্যার, দিস ইজ অ্যাডসর্পশন। এক মিনিট দাঁড়াও। তো তার মানে একটা কথা আমাকে বলো, অ্যাডসর্পশনটা কোথায় বেশি হবে গো? যখন কোনো একটা ধরো এরম হলো, সাধারণত বলছি, হয় না, একটা গোটা সলিডকে ফেলে দিলাম, আরেকবার ওই সলিডটারই কি বলবো পার্টিকেল ওয়াইজ ওটাকে ফেললাম, তো একই মাস, ইকুইভ্যালেন্ট মাস, বাট একটাই ওটা পার্টিকেলে ডিভাইড করা রয়েছে অনেকগুলো ছোটো ছোটো ছোটো, আরেকবার পুরো গোদা সলিডটা ফেলে দিয়েছি, তো কোথায় অ্যাডসর্পশনটা বেশি হবে? তাহলে অবভিয়াসলি যেখানে পার্টিকেলে ডিভাইড করা রয়েছে ওখানে অ্যাডসর্পশনটা বেশি হবে। একদম প্র্যাকটিক্যাল নলেজ, অলরেডি আমরা এই অ্যাডসর্পশনটা একবার পড়ে নিয়েছি। সেটাই বলেছে, কি বলেছে? Adsorption is a surface phenomenon when a solid is mixed with a liquid to form a sol. The total surface area of particles of the sol becomes very large. কি বললাম? The total surface area of the particles of the sol becomes very large compared to the surface area of an equal mass of the solid in the coarse grained size. একদম ছোট ছোট ছোট। Because of the large surface area of the particles, a sol has a good adsorptive power. এই পয়েন্টটা বুঝতে পারলে এই অ্যাডসর্পশনের ব্যাপারটা কি বললাম? আরে এটা কিছু না, ওই সারফেস ফিনোমেনন যেটা বলেছিলাম ওই টপিকটাই বলেছে, বাট এটা সল প্রডিউস করেছে। তো সল মানে কি স্যার? একটা ডিসপারশন মিডিয়ামের মধ্যে ডিসপার্স ফেজ থাকবে। সো লেটস অ্যাজিউম দ্যাট দ্য ডিসপারশন মিডিয়াম ইজ লিকুইড অ্যান্ড ডিসপার্স ফেজ ইজ সলিড। তো স্যার লিকুইডের মধ্যে সলিড ফেলছি, তাহলে সলিডের সারফেসে তো লিকুইডগুলো লেগে যাবে। তো দিস ইজ অ্যাডসর্পশন। কারণ এই সলিড মলিকুলগুলোর ভিতরে তো আর ঢুকে যাবে না নিশ্চয়ই, মলিকুলের বাইরে লেগে থাকবে লিকুইডগুলো। দিস ইজ অ্যাডসর্পশন। তো অ্যাডসর্পশন কোথায় বেশি হবে? যেখানে সারফেস এরিয়া বেশি থাকবে। সারফেস এরিয়া কখন বেশি হয়? যখন পার্টিকেল থাকে। গোটা একটা ফেলে দিলে হয় নাকি? হয় না। ক্লিয়ার রাহুল? হ্যাঁ স্যার। তুষার বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার। Okay. So now we are coming to the last part, that is colligative property. জানো একটা কোশ্চেন দেয় যে কলিগেটিভ প্রপার্টি কাদের বেশি? ধরো একটা কলিগেটিভ প্রপার্টি স্যার কি 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 কলিগেটিভ প্রপার্টি কি কি ছিল মনে আছে? সলিউশনে পড়েছিলাম। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড অসমোটিক প্রেশার। স্যার এখন প্রশ্ন হচ্ছে, একবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল যে কার এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বেশি হয়, কার ক্ষেত্রে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বেশি হয়, ফর ট্রু সলিউশন অর ফর আ কোলয়েড? বলতে পারবে? বলো দেখি। স্যার যার বেশি পার্টিকেল হবে ওর বেশি হবে। তুমি আমাকে বলো যে কোথায় বেশি পার্টিকেল হয় ইন কেস অফ ট্রু সলিউশন অর কোলয়েড। ইটস আ ভেরি কমন সেন্স, পারবে, চেষ্টা করো। আচ্ছা চলো, আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি তোমাদেরকে, ট্রাই। তো স্যার সলিউট মেশালে তো বয়লিং পয়েন্ট বেড়ে যায়। সলিউট মেশালে বয়লিং পয়েন্ট বেড়ে যায়, ইয়া, বাট আই এম টকিং অ্যাবাউট, আমি কোন পয়েন্টটা দিয়ে বললাম এলিভেশন অফ বয়লিং পয়েন্ট? চলো তাই হোক, এইটা একটা কন্টেনার, এটা একটা কন্টেনার, এর মধ্যেও ওয়াটার রয়েছে ধরে নাও, বা যে কোনো সলভেন্ট রয়েছে, এখানে একটা সলভেন্ট রয়েছে। এবার এখানে কোনো একটা সাবস্টেন্স, লেটস সে এক্স, এক্স ইজ আ সাবস্টেন্স যার মাস কত, যার মাস হচ্ছে এম, এখানে ফেললাম, এখানেও ফেললাম, এখানে তৈরি করলো ট্রু সলিউশন, আর এখানে তৈরি করলো কোলয়েডাল সলিউশন। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলো যে কোথায় কলিগেটিভ, আচ্ছা কোনো কিছু মেনশন করছি না, শুধু এইটুকু বলো কলিগেটিভ প্রপার্টির এক্সটেন্টটা কোথায় বেশি হবে, এখানে না এখানে? কোথায় এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বেশি হবে, কোথায় ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বেশি হবে, কোথায় লোয়ারিং অফ ভেপার প্রেশার বেশি হবে, অসমোটিক প্রেশার কোথায় বেশি তৈরি হবে, বলো। দেখো আমি দু জায়গাতেই কিন্তু সেম সাবস্টেন্স ফেলেছি, দু জায়গাতেই কিন্তু ইকুইভ্যালেন্ট মাস ফেলেছি, শুধু আমার প্রশ্ন একটাই ট্রু সলিউশন তৈরি করেছে, একটা কোলাইডাল সলিউশন তৈরি করেছে। সো ইউ টেল মি যে কোনটায় বেশি ইয়ে দেখতে পাবো আমরা, মানে কি বলে, কলিগেটিভ প্রপার্টি দেখতে পাবো। ইটস আপ টু ইউ, বলো। স্যার ট্রুতে পাবো, ট্রুতে। আচ্ছা রাহুল বলছে ট্রুতে, তুষার তোমার কি মনে হয়? স্যার কোলয়েডাল টপিক টেস্ট মানে ওটাই হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এই তো কেবিসির মতো উত্তর দিচ্ছ গো তুমি, যাক গে। রাহুল বলো কেন ট্রু সলিউশন, একটু শুনি। স্যার কেন কি স্যার, মানে সেম মাস ফেলছে, এবার ট্রু সলিউশন মানে স্যার ওদের তো সাইজ সব থেকে অনেক ছোট হবে, মানে less than 10⁻⁴ তো তো অনেকগুলো স্যার অমনি পার্টিকেল বাহ, আসবে। ভেরি গুড টেন ভেরি টু গুড, লাভলি, এই তো, এইটুকু সেন্স তো। তুষারকে মারবো গিয়ে, উল্টো পাল্টা উত্তর দিচ্ছে, বলছে কোলাইডাল সলিউশন এসছে টপিক স্যার, ওটাই হবে। আরে ভাই, উল্টো পাল্টা কথাবার্তা। দেখো প্রথম কথা, সাবস্টেন্সগুলো গিয়ে ব্রেক করবে, সাবস্টেন্সগুলো গিয়ে ব্রেক করলে কি হবে, আস্তে আস্তে নাম্বার অফ পার্টিকেলস বাড়বে, যত ছোট হবে তত নাম্বার অফ পার্টিকেলস বাড়বে, এগ্রি করছো? এবার স্যার ট্রু সলিউশন তৈরি করতে গেলে ওকে 10⁻⁴ সেন্টিমিটারের নিচে নামতে হবে। সো নাম্বার অফ পার্টিকেলস কোথায় বেশি হবে, ট্রু সলিউশন নাকি কোলাইডাল সলিউশনে? অবভিয়াসলি এখানে ট্রু সলিউশনে। কোলাইডাল সলিউশনে কম্পারেটিভলি নাম্বার অফ পার্টিকেলস কম থাকবে। তো আমরা জানি উইথ ইনক্রিজিং নাম্বার অফ পার্টিকেলস, বিকজ colligative property is the property of a liquid বা solution which depends on the number of particles, not on the nature of the particles. তাহলে কোথায় বেশি হবে? অবভিয়াসলি ট্রু সলিউশনে বেশি হবে। এই তো খেলা, বুঝতে পারলে? চলো পড়ি। কোলাইডাল সলিউশন দেখো ব্লক করে লেখা রয়েছে, কোলাইডাল সলিউশন অফ আ সাবস্টেন্স হ্যাজ fewer number of particles than the true solution obtained from the same amount of the substance. Therefore, colligative properties of colloidal solutions have lower magnitudes than the true solution. Clear কি না? So this is all হ্যাঁ স্যার। about physical properties. কোনো ডাউট থাকলে বলো। তাহলে রাহুল, ফিজিক্যাল প্রপার্টিস কি কি বলেছি? কালার, শেপ অ্যান্ড সাইজ, ডেনসিটি অ্যান্ড ভিসকোসিটি, পাওয়ার অফ অ্যাবজর্পশন অ্যান্ড কলিগেটিভ প্রপার্টিস, এই তো পাঁচটা পয়েন্ট। স্যার কালার কি? কোনো ডেফিনিট কালার নেই, ওয়েভলেংথের উপর ডিপেন্ড করে। পার্টিকেলের সাইজ যত বাড়বে তত কালার চেঞ্জ হবে, যেমন গোল্ড সল ও নিজে কোয়াগুলেট করে যায়, তাই আস্তে আস্তে রেড থেকে ব্লুতে কনভার্ট হয়ে যায়।
ঠিক আছে? তারপরে শেপ অ্যান্ড সাইজ, কোনো পার্টিকুলার শেপ অ্যান্ড সাইজ নেই, কিন্তু ডাইমেনশন যেন 10⁻⁻7 থেকে 10⁻⁻4 সেন্টিমিটারের বাইরে না বেরিয়ে যায়। ডেন্সিটি, ভিসকোসিটি, they in case of lyophobic colloids they obey the law of mixture, in case of lyophilic colloids they do not obey the law of mixture. পাওয়ার অফ অ্যাডসর্পশন, স্যার যত ছোট ছোট পার্টিকেল ফেলবো তত অ্যাডসর্পশন বেশি হবে। আর কলিগেটিভ প্রপার্টির ক্ষেত্রে স্যার ট্রু সলিউশনে বেশি হবে, কোলারেটিভ সলিউশনে কম হবে। কেন? ট্রু সলিউশনে যেহেতু সাইজটা ছোট, ফলে পার্টিকেলস আরও বাড়তে হবে। আর তাহলে তোমার কি বলে এটাকে, কোলারেটিভ সলিউশনে কম্পারেটিভলি নাম্বার অফ পার্টিকেলস বেশি থাকবে, সো প্রপার্টিও কম হবে ওখানটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা একবার দেখে নাও আজকে টিন্ডাল এফেক্ট শুরু করা যাবে কিনা জানি না। টিন্ডাল এফেক্ট শুরু করলে শেষ করতে হবে, অনেকটা বড় টপিক। আগে দেখে নাও একবার এই 5টা পয়েন্ট কোনো অসুবিধা আছে কিনা। টিন্ডাল এফেক্ট, ব্রাউনিয়ান মুভমেন্ট অ্যান্ড ইলেকট্রোফোরেসিস, ইলেকট্রোঅসমোসিস। অবশ্য আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, ইলেকট্রিক্যাল প্রপার্টিতে 3টে আছে। 3টে কি কি বলতো? ইলেকট্রোফোরেসিস, ইলেকট্রোঅসমোসিস, আর একটা হচ্ছে আইসো ইলেকট্রিক পয়েন্ট, যেটা আমরা বায়োমলিকুলসে পড়ছিলাম ওইটাই। সেম ডেফিনেশন, অলমোস্ট একই জিনিস। হ্যাঁ স্যার, দেখে নিয়েছি। ওকে, আচ্ছা টিন্ডাল এফেক্ট কি করাবো আজকে? স্টার্ট করে রাখুন। স্টার্ট করে রাখবো? স্টার্ট করে রাখা তো যাবে না বাবা। আচ্ছা আমি একটা ওভারভিউ তোমাদেরকে বলে রাখছি। সেটা হচ্ছে আচ্ছা স্যার, হোয়াট ইজ টিন্ডাল এফেক্ট বেসিক্যালি? ওয়েল, টিন্ড কি এক মিনিট। সো টিন্ডাল এফেক্ট, এবার স্যার টিন্ডাল এফেক্টটা কী কাজে লাগে বেসিক্যালি? আচ্ছা তোমাদের মনে আছে আমি সেই পড়িয়েছিলাম যে খালি চোখে কোনটা দেখা যায় না? ট্রু সলিউশন আর কোলয়েডকে খালি চোখে দেখা যায় না, ঠিক আছে? কোলয়েডাল সলিউশনকে দেখার জন্য আলট্রা মাইক্রোস্কোপ লাগে, আর সাসপেনশনকে তাও দেখা যায় অনেক সময় খালি চোখে। তার মানে একটা জিনিস তো স্যার ক্লিয়ার, যে ট্রু সলিউশন আর কোলাইডাল সলিউশন আর সাসপেনশনের মধ্যে সাইজে যে একটা অনেক বড় ডিফারেন্স আছে। টিন্ডাল এফেক্ট মানে ট্রু সলিউশন বা কোলাইডাল সলিউশন কোনোটাকেই আমরা দেখতে পাই না খালি চোখে। তাহলে একটা তো কিছু উপায় থাকবে যার ফলে আমরা, সো দ্যাট উই ক্যান ডিস্টিংগুইশ বিটুইন ট্রু সলিউশন অ্যান্ড ট্রু সলিউশন অ্যান্ড কোলাইডাল সলিউশন। ইয়েস, দ্যাট ইজ টিন্ডাল এফেক্ট। সেটা কি? সেটা হচ্ছে, বাট এই মানে এক্সপেরিমেন্টটা পুরোটাই তোমাদের করতে হবে একটা অন্ধকার ঘরে। তার মধ্যে এরকম একটা কন্টেনার টাইপ থাকবে, বিকার 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 থাকবে, যে বিকারের মধ্যে তোমরা একটা ট্রু সলিউশন রেখে দেবে, লাইক দিস। আর ট্রু সলিউশন না, সরি সরি সরি, ট্রু সলিউশন না, কোলয়েডাল সলিউশন রেখে দেবে। আর এই যে কোলয়েড পার্টিকেলগুলো থাকবে, এই কোলয়েড পার্টিকেল তো আমরা চোখে দেখতে পাবো না, বাট স্যার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রু সলিউশন অ্যান্ড কোলয়েডাল সলিউশন? তো অনেক সময় কোশ্চেন দেয়, মানে why Tyndall effect is not applicable for true solution? Because in case of true solution the number of particles are smaller in size, যার ফলে কি হয়, লাইটের ওয়েভলেংথগুলো ওই পার্টিকেলগুলোকে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। তোমরা কি ডিফ্র্যাকশন পড়েছো ফিজিক্সে? স্যার ই কি না, ডি না পড়িনি না, স্যার। ডিফ্র্যাকশন মানে হচ্ছে যখন কোনো একটা ছোট্ট জায়গার মধ্যে দিয়ে পাস করার সময় লাইট রে ধাক্কা খেয়ে বেন্ট হয়ে যায়। ধর এখান দিয়ে যাচ্ছিল, লাইট রে যেতে গিয়ে এরভাবে বেঁকে গেল, দিস ইজ নোন অ্যাজ ডিফ্র্যাকশন। তার মানে লাইট রে ডিফ্র্যাক্টেড হওয়া মানে কি? বেন্ট হয়ে যাওয়া, ডেভিয়েট করে যাওয়া, ঠিক আছে? এবার ধরো লাইট রে কোনো একটা ভাবে এলো, এইভাবে এলো ধরো,
এসে কোনো একটা পার্টিকেলের মধ্যে পড়লো। তো কোনো একটা পার্টিকেলের মধ্যে যদি এইভাবে লাইট রে এসে পড়ে, তো তোমাদের কি মনে হয় লাইট রেগুলো ডিফ্র্যাক্ট করবে কি করবে না? হ্যাঁ স্যার, কারণ লাইট রের সঙ্গে যদি এই কোলোয়েডাল পার্টিকেলের সঙ্গে যদি ওর কলিশন হয়, তাহলে লাইট রেগুলো চারদিকে ছড়িয়ে যাবে। এই 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 যে ডিফ্র্যাকশনটা না, এইটা তোমরা অবজার্ভ করতে পারবে যদি তোমরা একটা অন্ধকার ঘরে এটা কাজটা করো, আর এখানে একটা ব্ল্যাক কার্টেন টাইপের রাখো। ব্ল্যাক কার্টেনের উপর রাখতে হবে, কোনো লাইট অন্য কিছু রাখা যাবে না। লাইটটা মেরেছো কোন দিক থেকে? লাইটটা এই থেকে মেরেছো, ঠিক আছে? এখানে একটা কনভেক্স লেন্স ইউজ করা হবে। কনভেক্স লেন্স কেন? লাইট রেগুলো যাতে এসে একটা পয়েন্টে গিয়ে কনভার্জ করে। তোমরা তো জানো যে কনভেক্স লেন্সের কাজ কি, লাইট রেকে কনভার্জ করে দেবো। যে পয়েন্টে এসে ধাক্কা খাবে সেই পয়েন্টে ডিফ্র্যাক্টেড হবে। স্যার আমরা দেখতে পাবো কি করে? এরকম সোজাসুজি দেখলে কিন্তু হবে না, এই থেকে বা এই থেকে দেখলে হবে না। দেখতে হবে কোন দিক থেকে? তোমরা উপর থেকে দেখতে পারো, বা এই তো তোমরা মোবাইলে ক্লাস করছো, তো তো মোবাইলের যেই থেকে তোমরা দেখছো ওই থেকে দেখতে পারো, বা এই কন্টেনারটার পিছন দিক থেকে তোমরা দেখতে পারো। টর্চের দিক থেকে আর এই থেকে দেখলে কিন্তু হবে না, মানে লাইট রেটা যেদিকে যাচ্ছে, লাইট রে এদিকে যাচ্ছে, তো তার সঙ্গে পারপেন্ডিকুলারলি দেখতে হবে, মানে পারপেন্ডিকুলারলি উপর থেকে বা নিচ থেকে। নিচ থেকে তো দেখা যাবে না, কারণ কার্টেন দেওয়া রয়েছে। মোবাইল স্ক্রিনের বাইরের থেকে বা ভিতর দিক থেকে। বোঝা গেল? হ্যাঁ স্যার। যদি ডিফ্র্যাকশন দেখতে পাও তাহলে কোলাইডাল সলিউশন, যদি ডিফ্র্যাকশন দেখতে না পাও তাহলে ট্রু সলিউশন, দ্যাটস ইট। কোনো ডাউট? যদিও না টিন্ডাল এফেক্ট আমরা পরের দিন করবো, আজকে আমরা করছি না। টিন্ডাল এফেক্ট, ব্রাউনিয়ান মুভমেন্ট আর ইলেকট্রিক্যাল প্রপার্টি পরের দিন করিয়ে এটা শেষ করিয়ে দেবো। ও তারপরে কোয়াগুলেশনটা করাতে হবে, রাইট রাইট, তাহলে এখন 2-3টে ক্লাস মতো লাগবে, বাট অনেকটাই কাজ কমে গেছে। আচ্ছা, কোনো ডাউট থাকলে বলো এখান থেকে। এই স্যার। तुषार তুষার? ना सर ওকে, ঠিক আছে, চলো লিভ।